যে এই যে ইউএমএল ডায়াগ্রাম অনেকে যেটা হচ্ছে মিডে ভুল করছেন। ইউএমএল ডায়াগ্রামের ক্ষেত্রে কি হয় মানে আপনাদের কাছে কি, আপনারা অনেকে মনে করেন যে ইউজ কেস কে নাকি ক্লাস ডায়াগ্রাম কোনটাকে জানি ইউএমএল বলেন। ইউএমএল ডায়াগ্রাম কিন্তু হচ্ছে যতগুলো আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম আছে, ক্লাস ডায়াগ্রাম আছে, ইউজ কেস ডায়াগ্রাম, তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, এরকম অনেক ধরনের ডায়াগ্রাম আছে। আপনারা ডায়াগ্রামগুলোর নাম আরো পরে আপনাদের পরের সেমিস্টারে মনে হয় সফটওয়্যার আর্কিটেকচার কোর্সটা করবেন, হ্যাঁ পরের সেমিস্টারে করবেন, হ্যাঁ তখন হচ্ছে জানবেন আরো অনেকগুলোর নাম। যদিও ওখানে কোনো ডায়াগ্রাম শেখানো হবে না, এই কোর্সটাতেই শেখানো হয়। তো যত যা ডায়াগ্রাম আছে সবগুলা ডায়াগ্রামকেই হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম বলে, হ্যাঁ। সো এই যে, আচ্ছা তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আচ্ছা প্রোগ্রাম দিয়ে কিন্তু আমরা যে সফটওয়্যারটা বানানো হয়েছে সেই সফটওয়্যারটা ওয়ার্ক ফ্লোটাকে দেখানো হয়। এখন এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দিয়েও সেম ভাবে হচ্ছে একটা সফটওয়্যারের ওয়ার্ক ফ্লোটা প্রসেসটা ম্যাম, দেখানো হয়। হ্যাঁ। ক্লাস রেকর্ড কি করা হচ্ছে? বুঝতে পারিনি কি। ক্লাস রেকর্ডটা, আমি অনেক কথা ক্লাস বলছি। রেকর্ডিং, ক্লাস ক্লাস রেকর্ডিং এর রেকর্ডিং। কথা বলতেছি। ক্লাস কি রেকর্ডিং করা হচ্ছে ম্যাম, নাকি? ও আচ্ছা আচ্ছা, ক্লাস তো রেকর্ড করতেছি না। Wait, হচ্ছে যে ক্লাস কি রেকর্ড করা হচ্ছে কিনা। হ্যাঁ এই যে এখন করি, আর ভুলে ম্যাম গেছিলাম। গত ক্লাসে মানে ফিজিক্যাল ক্লাসে 9টা মডেল আর থ্রেডের কথা বলছিলেন, হ্যাঁ ওগুলো হ্যাঁ, কি থাকবে? এখন সেই মডেলগুলোর মধ্যে ফার্স্টে দুইটা তো পড়াইলাম, এখনো আমি তো ফার্স্টে দুইটা যেহেতু আমার পড়ানো হয়ে গেছে, অন্যান্য সেকশনে পড়ায় নাই, তো আমি হচ্ছে বলে রাখছি মডেল লিডারকে যে বাকিগুলো বাদ দিলেও অ্যাটলিস্ট যেন ওই দুইটা থাকে, যেহেতু ওই দুইটা পড়ায় ফেলা হয়েছে। কারণ এভাবে বাদ পড়তে থাকলে তো পরে হচ্ছে টপিক কভার করারও আর টাইম পাওয়া যাবে না। সো বলছি এখন আশা করি ওই দুইটা থাকবে। আর বাকিগুলার কথা কিছু বলে নাই তো, সো বাকিগুলো আর কি এখনো জানি না। বাট ওইটা যেটা পড়ানো হয়েছে, কোনটা কোনটা পড়াইছিলাম আমি হচ্ছে ভি মডেল আর হচ্ছে ওয়াটারফল পড়াইছিলাম না, ওই দুটো থাকবে। আচ্ছা, এখন হচ্ছে কইছিলাম, হ্যাঁ। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে অন্যান্য সব ইউএমএল ডায়াগ্রামের মতনই সফটওয়্যারটার কি ধরনের কাজ হচ্ছে, সফটওয়্যার ভিতর কি চলতেছে সেটা দেখানো হয়, বাট এক একটা ডায়াগ্রাম এক একটা ওয়েতে দেখায়। তো এইটা আবার হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা অনেকটা না ফ্লো চার্টের মতো করে দেখানো হয়। ফ্লো চার্টে যা যা জিনিসপত্র থাকে, আচ্ছা ফার্স্ট সেমিস্টারে তো মনে হয় ফ্লো চার্ট পড়ার কথা, ফার্স্ট অথবা সেকেন্ড সেমিস্টারে ওই যে কোডটার অ্যালগোরিদম দেখার টাইমে ফ্লো চার্ট করা হয়েছে না তখন? জি ম্যাম। হ্যাঁ। ইয়েস। আবার ইন্টারেও যদিও ছিল ফ্লো চার্ট। তো ফ্লো চার্টে আমরা যেটা করতাম যে কোড থেকে মানে যেই কোডটা করতেছি সেই কোডটার অথবা অ্যালগোরিদমটার ফ্লো চার্ট থাকে, বাট এটা হচ্ছে একটা সফটওয়্যারের আর কি ওয়ার্ক ফ্লোটা দেখানো হয় ফ্লো চার্ট না। এটা হয় যে এটা এটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে কেন ইউজফুল সেগুলা কয়েকটা পয়েন্ট দিয়েছি যে আমরা যখন হচ্ছে একটা সফটওয়্যার, আচ্ছা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যেটা হয় যে সফটওয়্যারটা যখন বানানো হচ্ছে, তো ওইটা যদি আগে থেকে এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা থাকে, কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে আসলে যেটা হয় যে সেই ডায়াগ্রামটা দেখতে ক্লিয়ার আর কনসাইজ একটা রিপ্রেজেন্টেশন পাওয়া যায়, সেই রিপ্রেজেন্ট ইজি ভাবে বুঝতে পারে। আচ্ছা, স্টেক হোল্ডার বারবার, তো স্টেক হোল্ডার জিনিসটা আগের হচ্ছে অফলাইন ক্লাসেও বলছিলাম যে স্টেক হোল্ডার হচ্ছে যে একটা সফটওয়্যারের সাথে যারা জড়িত, হ্যাঁ। তো জড়িত বলতে হচ্ছে ধরে যে করে যে তার একটা রিকোয়ারমেন্ট থাকে যে তার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সফটওয়্যার বানাইতে হবে, সে তার সফটওয়্যারটা ফান্ডিং দেয় যে এইভাবে সফটওয়্যার মানে এত টাকা দিলাম, এত এই রিকোয়ারমেন্টস এর মধ্যে সফটওয়্যার বানাইতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম কি থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে থাকে হচ্ছে ওই যে প্রজেক্টটা নিছে ডেভেলপাররা যে প্রজেক্টটা বানাবে, তাদেরকে ম্যানেজমেন্ট টিম ঠিক করে ফেলে যে এই যে এই বাজেটটার ভিতরে আমি কাজটা করতে পারবো কিনা, যা যা রিকোয়ারমেন্টস হবে কিনা, তারপর ক্লায়েন্ট একটা টাইম দিয়ে দেয় সেই টাইমটার মধ্যে হবে কিনা, এসব হচ্ছে প্রজেক্ট দেখে ম্যানেজমেন্ট টিমটা আর কি। তারপর থাকে হচ্ছে ডেভেলপারদের কি কাজ থাকে, ডেভেলপারদের কাজ জাস্ট প্রজেক্ট ম্যানেজার থেকে কাজটা দিয়ে দিছে যে এই কোডিং করবা তুমি, এই মানে যেহেতু তারা জানে প্রজেক্ট ম্যানেজারের বাজেট কি, কিসের মধ্যে কত দিনে, তো তারা ওই অনুযায়ী সব ফিক্স করে দেয়। ডেভেলপারের কাজ হচ্ছে খালি ডেভেলপ করা, ডেভেলপারের ভিতর টেস্টার থাকে, টেস্ট করে দেখে কোডটা, মানে ওটা তো হওয়ার পরে বানানো পরে। আরেকটা থাকে স্টেক হোল্ডারের মধ্যে যেটা হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার কিভাবে স্টেক হোল্ডারে পড়ে, যে এন্ড ইউজাররা কোনো ধরনের কাজ করে না, মানে কাজ করে না বলতে কি এন্ড ইউজার হচ্ছে আমরা যারা হচ্ছে সফটওয়্যারটাকে ইউজ করছি। তো আমরা সফটওয়্যারকে ইউজ করার টাইমে আমাদের হচ্ছে কাজ হচ্ছে খালি দেখা যে সফটওয়্যারটা পারফরমেন্স ঠিক আছে কিনা, আর সেটা অনুযায়ী সুন্দর একটা কাজ পাওয়া, মানে হচ্ছে ফ্লেক্সিবল ওয়েতে অথবা স্মুথলি সফটওয়্যারটাকে ইউজ করা। তো এরকম নানান ধরনের স্টেক হোল্ডার থাকে একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে। তো এখানে যেটা বলা হয়েছে যে এটা যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম
দিয়ে ওয়ার্কফ্লোটা যেহেতু ইজিলি বোঝাতে যায়, তো স্টেক হোল্ডারদের জন্য ইজি হয় বুঝতে যে কোনটার পরে কোন কাজ কি হবে। সেই স্টেক হোল্ডারে ধরেন ডেভেলপার আছে, এই যে দেখেন এখানে বলছে কি যে কমিউনিকেশন টুল বিটুইন স্টেক হোল্ডার্স। তো স্টেক হোল্ডার তো নানান ধরনের হয়, প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট, ডেভেলপার। তো তাদের মধ্যে একটা কমিউনিকেশন টুল হিসেবে কাজ করে, যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দেখলাম বুঝতে পারলাম, এই যে দেখেন এখানে লেখাও আছে কয়েকটা স্টেক হোল্ডারের নাম। আচ্ছা, তো তারা কি করবে যে ইজিলি বুঝতে পারবে জিনিসটা। তারপর হচ্ছে অ্যানালাইজ করা, যে আপনি একটা কি বলে এটাকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে বুঝতে পারবেন যে বটলনেক ধরনের প্রবলেমস হইতে পারে, তারপর হচ্ছে ইনএফিসিয়েন্সিজ আছে একটা সফটওয়্যারের ক্ষেত্রে। সবকিছু আপনি সফটওয়্যারটা ডিজাইন, মানে ডিজাইন তো না, সফটওয়্যার ওই ডিজাইনটা দেখে আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের প্রবলেম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইনটা হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন ওই ওয়ার্কফ্লোটা দেখে। তারপরে হচ্ছে লাস্টে গিয়ে যে ডকুমেন্টেশনের কাজ থেকে, মেইনটেনেন্স থেকে শুরু করে যা যা সবকিছু আপনি জাস্ট একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে করবেন। এখন এখানে যে এত কিছু বলা হয়েছে যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে এত কিছু করা হয়, এখন রিয়েল লাইফে, মানে রিয়েল লাইফে বলতে এই যে এই কোর্সটাতেও আমি দেখলাম নানান ধরনের ওয়েবসাইট ঘুরে দেখলাম যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যে ডিজাইন করা হয় সেগুলোতে না এত ডেপথ সবকিছু নাই। ধরেন আচ্ছা আমি কিছু প্রবলেম দেখাবো, এখান থেকে দেখলে বুঝতে পারবেন, বাট জিনিসটা এমনিতে এগুলো জেনে রাখবেন যে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কেন লাগতেছে এই কাজগুলোর ক্ষেত্রে। এটা আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ডায়াগ্রামের ক্ষেত্রে হয়, বাট এটা আর কি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের জন্য স্পেশালি কয়টা পয়েন্ট লেখা। আচ্ছা, এরপরে হইতেছে যেহেতু ফ্লো চার্টের মতো, সো ফ্লো চার্টের মতো বলে এই জিনিসগুলো হচ্ছে কিছুটা ফ্লো চার্টের মতো মিল আছে দেখবেন। তো একটা একটা করে হচ্ছে সিরিয়াল ওয়াইজ একটু বলি। এই যে ইনিশিয়াল স্টেট, যেটা ইনিশিয়াল স্টেটটার মধ্যে যেটা আসে, যে আমরা যেমন ফ্লো চার্টটাতে একটা স্টার্ট থাকতো, ওরকম হচ্ছে এখন অবশ্য অনেকের ফ্লো চার্ট মনে নাও থাকতে পারে, তো ফ্লো চার্টের মতো এখানে হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট থাকে। তো মনে রাখবেন যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সবসময় আমরা এইভাবে শুরু করব, একটা ইনিশিয়াল স্টেট দিয়ে শুরু করতে হবে আর একটা ফাইনাল স্টেট থাকবে। এই যে দুইটা আবার দেখতে দুই রকম, একটা হচ্ছে এরকম, সার্কেলটা হচ্ছে, একটা হচ্ছে এরকম। তো এই দুইটা হচ্ছে থাকে। এরপরে হচ্ছে আমরা যে কাজটা শুরু করছি অ্যাক্টিভিটি স্টেট, ধরেন একটা অ্যাক্টিভিটি চলতেছে, সেই অ্যাক্টিভিটিটার নাম স্টেটগুলো এটার ভিতরে লেখা থাকবে। ধরেন ইনিশিয়াল স্টেটটা শুরু হয়েছে, একটা অ্যারো সাইন দিয়ে দিলেন, অ্যারো নিচ পর্যন্ত, এই যে কন্ট্রোল ফ্লো যেটাকে বলে, এই যে অ্যারো সাইনটা দিয়ে আপনি দেখাবেন হচ্ছে আপনি একটা অ্যাক্টিভিটি স্টেট যে কাজ চলতেছে, সেই কাজটার পর আপনি একটা আরেকটা ওয়ার্ক ফ্লো সরি কন্ট্রোল ফ্লো দিলেন, নিচে গেলেন, ঠিক আছে। তারপর এখান থেকে আচ্ছা কিছু জিনিস নিচে আছে, ওইখান থেকে দেখলে বুঝবেন। এই যে দেখেন, তো ধরেন একটা মেকিং কফি জিনিসটা কি, মেকিং কফি পড়তেছে অ্যাক্টিভিটি স্টেটের মধ্যে, এই যে অ্যাক্টিভিটি অ্যাকশন। তো অ্যাক্টিভিটি স্টেটের মধ্যে আছে, সে এখান থেকে এখানে পার্ট দেখাইছে, এই জন্য আর কি স্টার্টিংটা দেখানো হয় নাই, বাট এটা একটা ছোট পার্ট বোঝানোর জন্য। তো এই যে মেকিং কফিটা, এই মেকিং কফিটা থেকে দেখেন এই যে একটা কি বলে এটাকে, একটা লাইন দেওয়া, লাইন থেকে আবার দুইটা কন্ট্রোল ফ্লো বের হয়েছে। তো এখানে দেখেন এই যে দুইটা কাজ হচ্ছে। আচ্ছা এখানে একটা নাম আছে, আচ্ছা এই যে দেখেন ফর্ক, এই ফর্কটা দিয়ে কি বোঝায়, যে ধরেন আপনি মেকিং কফি করার সময় এই দুই ধরনের কাজই আপনাকে করতে হবে, স্টিমিং মিল্কও থাকবে, অ্যাডিং কফিও থাকবে। এখন দেখেন আপনি কফি বানানোর সময় এটা করলে আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কি স্টিমিং মিল্কটা ওই টাইমে দিবেন নাকি কফিটা আগে দিবেন, কিছু একটা। অনেক ক্ষেত্রে কিন্তু একসাথে, ধরেন কফি কিছু যে ইনস্ট্যান্ট কফি মেকিং এর মেশিন থাকে, সেই মেশিনগুলোতে কি হয়, মেশিনগুলোতে কিন্তু একসাথে সবকিছু বের হয়ে আসে, তখন হচ্ছে স্টিমিং মিল্কটা আর অ্যাডিং কফিটা একসাথে হয়ে যায়। তো এই ফর্ক সাইনটা, একটু সাইনগুলো মনে রাখবেন, যে ফর্ক সাইনটা দিয়ে বোঝানো হয় যে আপনি একসাথে মেকিং কফি করার সময় দুইটা কাজই একসাথে করতে পারতেছেন। এই ফর্ক সাইনটা থাকলে আবার আরেকটা জিনিস যেটা হয়, ফর্কটার আবার নিচে একটা জাংশন থাকে, জাংশন বলতে এই যে ফর্কটা এখানে শুরু হয়েছে, এখানে আবার ফর্কটা আছে, ঠিক আছে। এই জিনিসটা কি বোঝা গেছে? কেউ ক্লিয়ার না হলে একটু বললেন। বোঝা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম। অনলাইন ক্লাস তো আসলে বোঝা যায় না কেউ বুঝতেছে নাকি না। আচ্ছা, তো এটা গেল হচ্ছে ফর্ক সাইনটার কথা, এই দুটো তো বলা হয়েছে। এখন হচ্ছে হ্যাঁ, এই যে দেখেন ডায়মন্ড সাইনটা দিয়ে হচ্ছে মার্জও বোঝায়, আবার হচ্ছে ডিসিশন বোঝায়। ডিসিশনের সময় আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডিসিশন আসছে, আবার মার্জের টাইমে বুঝবেন। মার্জে কিভাবে বুঝবেন, দেখেন দুইটা জিনিস উপর থেকে আসছে অ্যারো সাইন দিয়ে, এসে মার্জ হয়ে এক হয়ে গেছে, এই যে। আচ্ছা এখানে মনে হয় অ্যারো সাইনটা একটু উল্টা দিছে, হ্যাঁ এই অ্যারো সাইনটা নিচে থাকতো। এখানে যেটা হয়েছে দেখেন, এখানে প্রথমটাতে দেখাইছে কি যে ডিসিশনটা কি, যে ইজ দ্য নাম্বার অড, যদি নাম্বারটা অড হয় ইয়েস হইলে তো এদিকে চলে যাচ্ছে, অ্যাকশনগুলো হয়ে হয়ে নিচে আসছে, ঠিক আছে। আবার এখান থেকে হচ্ছে নো যদি হয় হয়ে হয়ে অ্যাকশন হয়ে এখানে আসছে, এখানে এসে কি জাংশন হয়েছে।
জাংশনটা হয়ে এই জিনিসটা অ্যারোটা নিচে যাবে আসলে, ঠিক আছে? এটার কি নিচে কিছু একটা কাজ হয়েছে, এখানে জাংশনের এক্সাম্পল বুঝাইছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে হচ্ছে সুইম লেন নাম। সুইম লেন জিনিসটা কি, এই যে দেখেন এখানে দেওয়া আছে সুইম লেন। তো সুইম লেনটা হচ্ছে তখন হয় যখন আপনি ধরেন ইজ দ্য নাম্বার অড, ইয়েস আর নো হয়েছে, দুইটা অ্যাক্টিভিটিতে ভাগ হয়ে গেছে। এই যে এই জিনিসটাকে আসলে সুইম লেন দিয়েও বোঝানো যায়। জাস্ট আপনি হচ্ছে দুই ধরনের যে অ্যাক্টিভিটিতে যে ভাগ হয়ে গেছে সেই দুই ধরনের অ্যাক্টিভিটিকে আপনি এভাবে দেখাইতে পারেন যে এখানে একটা অ্যাক্টিভিটি ওয়ান, এখানে অ্যাক্টিভিটি প্যাটার্ন টু, এভাবে করে সুইম লেন বলে এটাকে আর কি। পুরাটা লেনের ভিতরে দেখেন, কারণ ইয়েসে চলে যাওয়ার সাথে সাথে এই সবগুলো কাজ হবে, আবার নোতে চলে যাওয়ার সাথে সাথে এই সবগুলো কাজ হবে। তো এই যে ইয়েসে যাওয়ার সাথে সাথে যে সবগুলো কাজ হয়েছে, এই কাজগুলোকে একটা প্যাটার্নে দিয়ে দিছে অ্যাক্টিভিটি প্যাটার্ন, আর এটাকে আরেকটা অ্যাক্টিভিটি প্যাটার্নে দিয়ে দিছে। তারপর একটা জিনিস আসে হচ্ছে যেটাকে বলে এই যে দেখেন এই যে টাইম ইভেন্ট। তো টাইম ইভেন্ট জিনিসটা কি, আচ্ছা বাকি সব দেখানো হয়েছে না, জয়েন্ট মার্জ, হ্যাঁ। আচ্ছা, আর জয়েন্ট জিনিসটা কি, ওই যে দেখেন ফর্কটা নিচে, ফর্কের পরে এই যে জয়েন্ট হয়েছে, এই জায়গাটাকে জয়েন্ট বলে। ফর্কটা এখান থেকে শুরু হয়, ফর্কটা থেকে জয়েন্ট হয়ে লাস্টে এন্ড হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, লাস্ট যেটা দেখানো বাকি সেটা হচ্ছে টাইম ইভেন্ট। তো এই যে টাইম ইভেন্টটা আছে, এটা দেখেন একটা টাইম, ওই যে কি বলে এটাকে, টাইম সাইনেরই তো একটা সাইন, সিম্পল। তো দেখেন টাইম সাইনটা কখন ইউজড হয়, ধরেন আপনাকে বলে দিছি কি যে একটা ইমেজ ইনপুট দেওয়া হয়েছে, ইমেজটা প্রসেসিং হবে। সো ইমেজ প্রসেসিং যদি অনেকক্ষণ ধরে টাইম নেয়, স্বাভাবিকভাবে অনেকক্ষণ টাইম নেওয়ার কথা, সো সেই ক্ষেত্রে হচ্ছে এই সাইনটা দিয়ে দিবেন। ধরেন আপনাকে কোয়েশ্চেন অবশ্যই সিনারিও বেসড হবে। তো ধরেন সিনারিও বেসড কোয়েশ্চেন আপনাকে বলে দিছে যে একটা এরকম কিছু একটা ইমেজ ইনপুট দিতে হবে তা না, যে কোনো কাজ হইতে পারে, বলছে যে একটা কাজ দেওয়া হয়েছে সেটাতে টাইম লাগতেছে ভালোই, ওটা টাইম অনেক টাইম লাগবে, তারপরে এই জিনিসটা আউটপুট আসবে। তখন আপনি কি করবেন, দুইটা অ্যাক্টিভিটির মাঝে এই টাইমের যে টাইম ইভেন্টের যে সিম্বলটা এটা দিয়ে দিবেন, ওয়ার্কফ্লোটা দেখায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইউজ করতেছি, এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ফ্লো চার্ট থেকে কিভাবে ডিফারেন্ট। তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হচ্ছে ইউএমএল ডায়াগ্রামের মধ্যে পড়ে। তো আচ্ছা, এই ডিফারেন্সটা যে আসবেই তা না, কারণ আমাদের কিন্তু এক্সামে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখা যাবে করতে দিছে এই যে সিনারিও থেকে। সো এমনিতে এটা আর কি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি একটু মুখে বলে দিই। তো এখানের মধ্যে যেটা হয় যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে আমরা হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম করি। এখন ইউএমএল ডায়াগ্রামটা আমাদের কখন লাগে, ইউএমএল ডায়াগ্রামটা আমাদের তখন লাগে যখন আমরা সফটওয়্যার মডেল মানে সফটওয়্যার সিস্টেম ডিজাইন করতেছি অথবা সফটওয়্যার সিস্টেম বানাচ্ছি। সফটওয়্যার সিস্টেম বানানোর সময় আমাদের ইউএমএল ডায়াগ্রাম লাগে, ঠিক আছে? ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের যে ডায়াগ্রামটা থাকে, এই ডায়াগ্রামটা আর ফ্লো চার্টটা কিভাবে ডিফারেন্ট। ফ্লো চার্টটা কিন্তু কোডিং এর ক্ষেত্রে লাগে। ধরেন আপনি একটা জাস্ট কোড করলেন কিসের, যে আহ, কি বলে, পাঁচটা নাম্বার নেওয়া হয়েছে, পাঁচটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যেই নাম্বারটা সেটা বের করতে বলা হয়েছে, এই কোডটা। অথবা বলা হয়েছে যে নাম্বার থেকে ইভেন আর অড ভাগ করে ফেলতে। ধরেন পাঁচটা ইনপুট নেওয়া হবে ইউজার থেকে, পাঁচটা ইনপুটের মধ্যে ইভেন কোনটা অড কোনটা সেটা ভাগ করতে বলছে। এটা একটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু সেই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি করি, ওয়ার্কফ্লোটা দেখানোর জন্য ফ্লো চার্ট ইউজ করি। আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে ফ্লো চার্টের মতো, কিন্তু এন্টায়ার একটা সিস্টেম একটা সফটওয়্যার ডিজাইন করার টাইমে, ডেভেলপ করার টাইমে আমাদের যে ডিজাইনটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ঠিক আছে? বুঝা গেছে এই জিনিসটা সবাই? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা আমি নিজেও বলে গেছি, আমরা হচ্ছে হ্যাঁ ইউজ কেস ছিল। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে আমরা দেখছিলাম না যে অ্যাক্টর থাকে, আপনাদের মনে আছে ইউজ কেস ডায়াগ্রাম কোনটা? আমি একটু দেখাই যদি, আচ্ছা তাও দেখাই। এই যে দেখেন, ইউজ কেস ডায়াগ্রামে হচ্ছে অ্যাক্টর থাকে। সো এই যে এরকম অ্যাক্টর থাকে। তো ইউজ কেস ডায়াগ্রামের মতো হচ্ছে আমাদের এই ডায়াগ্রাম কি বলে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে অ্যাক্টর থাকে। তো অ্যাক্টর দিয়ে কাজ করা হয়। এখন অ্যাক্টর একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। এখন অ্যাক্টর হচ্ছে সিস্টেমটার সাথে কানেকশন ক্রিয়েট করে। ধরেন এখানে একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে একটা ধরনের সিনারিও আছে যেখানে মধ্যে হচ্ছে অনলাইন শপিং সিস্টেমের কথা বলা হয়েছে। সেখানে ইউজার থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, পেমেন্ট গেটওয়ে, পেমেন্টের যে সিস্টেমটা থাকবে, এদের সাথে ইউজার ওরা হচ্ছে কানেক্ট করবে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাক্টর লাগে। এখন আচ্ছা, এটা পরে আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, এটা দেখেন,
এটা একটা সিনারিও বেসড কোয়েশ্চেন। এখন এখানের মধ্যে যেটা করা হয়েছে যে আচ্ছা, এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ক্ষেত্রে এরকমও হইতে পারে যে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদের তো মনে আছে আপনাদের মিড টার্মে করতে বলা হয়েছিল ক্লাস ডায়াগ্রাম, কিন্তু ইনফরমেশন অনেক কিছু দিয়ে দিছিল, যেটা দেখে আপনাদের মনে হয়েছে যে এটা কি ক্লাস ডায়াগ্রামই করতে হবে কিনা, অনেকে কনফিউজ হয়ে গেছিলেন। কিন্তু এরকম আপনাদের থাকতে পারে যে অনেক ইনফরমেশন দিয়ে দিছে, আবার থাকতে পারে অল্প ইনফরমেশন দিছে। আমি যেমন কুইজে দিছিলাম যে অল্প ইনফরমেশন দিয়ে একটা ইউজ কেস বানাইতে দিছিলাম। সো অল্প ইনফরমেশন থাকলে আপনাদের যেটা কাজ, যে আপনারা হচ্ছে এখান থেকে বের করার চেষ্টা করবেন যে আর কি কি আসতে পারে। তো সেরকম করে করবেন। ধরেন এখানে কিসের কথা বলছে, এখানে বলছে হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন, এখান থেকে টিকিট নেওয়া হবে, ভেন্ডিং মেশিন একটা। তো এখানে কি করছে, মেইন কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। এই যে এখানের মধ্যে এটাকে কি বলে, সরি, স্টার্টের যে সিম্বলটা আছে সেই স্টার্ট সিম্বলটা দিয়ে হচ্ছে শুরু করলো। আচ্ছা ভালো, শুরু করার পরে হচ্ছে এখানে আবার লিখে দিছে স্টার্ট সেশন। এই স্টার্ট সেশনটা যে লিখতে হবে এটা নট নেসেসারি। হ্যাঁ, তো হচ্ছে ধরেন যে আচ্ছা এখানে আবার কি করছে দেখেন, অ্যাক্টর। আচ্ছা বলেন তো এখানে অ্যাক্টর কয়টা? আচ্ছা, অ্যাক্টর হিসেবে মানে প্রাইমারি অ্যাক্টর কিন্তু এখানে একটা দেখেন, কমিউটার আর কি, যে হচ্ছে প্যাসেঞ্জার, যে আর কি টিকেটটা কিনবে। সো সে হচ্ছে স্টার্ট সেশন করলো। তো স্টার্ট সেশনের ফার্স্টেই তার কাজ কিসের সাথে দেখেন, এখানে তিনটা ভাগ করে ফেলছে। টিকেট ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিন থেকে তার কি কার্ড, যে রিকোয়েস্ট, ইনফো, ট্রিপ, সরি ট্রিপ ইনফো, ট্রিপের যে ইনফরমেশন গুলো আছে সে ওখানে ভেন্ডিং মেশিনে, ধরেন আমরা কি করি, ধরেন ভেন্ডিং মেশিন বাদ দিলাম, আমি ধরেন একটা অনলাইন ইয়েতে গেলাম, কি বলে, অনলাইন টিকিট যেখানে কাটে, সেখানে গিয়ে কিন্তু আমি ফার্স্টেই সার্চ দিব যে কোন কোন টাইমে টিকিট থাকে। অথবা ধরেন আপনি একটা মুভির টিকিট কাটবেন, ঠিক আছে, ধরেন স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটবেন, স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যাবেন, গিয়ে কিন্তু আপনি ফার্স্টে কি করবেন, ওই রিকোয়েস্ট ইনফো, সরি ট্রিপ ইনফোর মধ্যে যেটা ওখানের ক্ষেত্রে যেটা হয় যে আপনি ফার্স্টেই সার্চ দিবেন, দেখবেন যে কি কি ধরনের ইনফরমেশন আছে, যে কি কি মুভি এখন চলতেছে, কয়টা থেকে কয়টা থেকে, এগুলো দেখবেন। তো এটা এটার মধ্যে আসতেছে। তারপর হচ্ছে এটা কিন্তু আপনি কি কোনো একটা জায়গায় ক্লিক করার পর আসতেছে জিনিসটা, তাই না? মানে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা জায়গায় ক্লিক করি, তারপর সেই পেজটা আমাদের সামনে ওপেন হয় এরকম। সো এখানে এটাকে এইভাবে বোঝানো হয়েছে যে রিকোয়েস্ট ট্রিপ ইনফো। তো রিকোয়েস্টটা করা হয়েছে কার কাছে, ভেন্ডিং মেশিনের কাছে। সে সাথে সাথে ওটা রিপ্লাই দিল, দিয়ে কি করলো, প্রোভাইড দিয়ে দিল, প্রোভাইড ট্রিপ ইনফো। সে যে ট্রিপ ইনফোটা দিছে সেই ট্রিপ ইনফোটা থেকে সে হচ্ছে ওটাকে প্রসেস করবে। প্রসেস করে সে মানে ওইখান থেকে দেখবে সে কোনটা কোনটা নিবে। ধরেন সে হচ্ছে আহ আজকে কত তারিখ, 27 তারিখ, ধরেন সে 30 তারিখে একটা নিল, 30 তারিখ এত পিএম, এগুলো করে প্রসেস দিল। দেওয়ার পরে হচ্ছে এই যে এরপরে কি আসবে, ওর কাছেই হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস, যে দুইটা জিনিস একদম অনেক বেশি কানেক্টেড, মানে অ্যাক্টর গুলো এখানে হচ্ছে কানেক্টেড, যে আমি এই যে ও নিচ্ছে জিনিসটা, তো নেওয়ার ক্ষেত্রে সে হচ্ছে একদম ভেন্ডিং মেশিনের সাথে কানেক্টেড। সে হচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট এসে গেছে। এই রিকোয়েস্ট পেমেন্টটা যখন সে তার কাছে করছে, আচ্ছা এই জিনিসটা এই ডানের ঘরটার ভিতর কেন, কারণ এই কাজটা হচ্ছে রিকোয়েস্টটা করা হচ্ছে কার কাছে, ভেন্ডিং মেশিনের কাছে। তো ভেন্ডিং মেশিন কার কাছে প্রোভাইড করছে, প্রোভাইড করছে পেমেন্টের ইনফরমেশন কমিউটারের কাছে, মানে যে প্যাসেঞ্জার অথবা যে ট্রাভেলার তার কাছে। তার কাছে যখন করছে, তার কাছে ইনফরমেশনটা প্রোভাইড করার সাথে সাথে সে কি করছে, এই যে প্রসেস করছে পেমেন্টের প্রসেসটাও হচ্ছে ভেন্ডিং মেশিনের মধ্যে প্রসেস করলো। প্রসেস করার পরে হচ্ছে এখানে হচ্ছে কার্ডের ক্ষেত্রে কি হবে, কার্ড দিয়ে যখন পেমেন্ট করা হচ্ছে, আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইটা অপশন বের হয়ে আসে। একটা হচ্ছে পেমেন্ট উইথ কার্ড, কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রে কি হয়েছে, অথরাইজড, অথরাই এই যে অথরাইজ করার যে কাজটা, ঠিক আছে, এই কার্ড কি করবে, ব্যাংক। এই জন্য এখানে একটা ব্যাংক রাখা হয়েছে। দেখেন ব্যাংকে আর কোনো কাজে ইউজ করেন নাই, চাইলে অনেকে এখানে নাও দিতে পারতো, বাট এক্সট্রা ইনফরমেশন এখানে কিন্তু এমন না যে বলে দিছে যে এটা ব্যাংক থেকে অথরাইজ করতে হবে, অথরাইজ করতে হবে এরকম কিছু বলা নাই, বাট যে এটা বানাইছে সেভাবে করে আর কি দিছে। আচ্ছা আচ্ছা, ব্যাংক উইল, এই যে দেখেন এখানে বলে দিছে। সো এই কারণে এটা অ্যাড করছে। সো এগুলো একটু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে, তখন বের করতে হবে যে কয়টা অ্যাক্টর থাকবে। আচ্ছা, তো অথরাইজ করলো, অথরাইজ করার পর সেই যে এদিকে আসলো, এই জায়গাটা কি হলো, মার্জ হইলো। আর এখানে হচ্ছে ক্যাশ দিয়ে পেমেন্ট করতে, জাস্ট নর্মাল ক্যাশ নিল, মার্জ হয়ে কি হইলো, এখানের মধ্যে টাকাটা পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এখন পেমেন্ট হয়ে যাওয়ার পর ডিসপেন্স যে টিকিটটা হয়ে গেছে, এই যে ডিসপেন্স টিকিট, তাকে এখন হ্যান্ড ওভার করে দিবে টিকিটটা। মানে কে হ্যান্ড ওভার করবে, হ্যান্ড ওভার কিন্তু করবে ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিন থেকে কিন্তু ইনস্ট্যান্ট টিকিটটা বের হয়ে আসবে, তাই না? ভেন্ডিং মেশিনে কি হয়, আমরা যখন কোনো কিছু কিনি, যদিও বাংলাদেশে ঢাকা শহরে মনে হয় 5টা জায়গায় ভেন্ডিং মেশিন রাখছিল আহ, নানান সফট ড্রিঙ্কস এর জন্য, এখন আর ভেন্ডিং মেশিন নাই, ওগুলো মনে হয় উঠাই দিছে, এখন আর কোথাও দেখি না। যাই হোক, তো ভেন্ডিং মেশিনে যেরকম হয় ওখানে টিকিটটাও হচ্ছে এই ডিসপেন্স করে দিবে, হ্যান্ড ওভার করে দিবে আর কি ইউজারের কাছে। তো এই যে টিকিটটা আসলো, টিকিটটা বের হয়ে কি হলো, গেট টিকিট, সে পেয়ে গেল টিকিট। তারপরে হচ্ছে চার্জের, আচ্ছা
পেইড উইথ ক্যাশ অ্যান্ড উইথ চেঞ্জ। আচ্ছা, ও চেঞ্জটাকে হচ্ছে দিয়ে দিছে ভেন্ডিং মেশিনে, কি আমি টাকাটা ঢুকাই দিচ্ছি, টাকাটা দেওয়ার পরে যে এক্সট্রা টাকাটা থেকে। আচ্ছা, এখানে আরেকটা ক্ষেত্রে আমরা এটা কোথায় পাই, এই যে আপনারা তো নিশ্চয়ই মেট্রোতে সবাই উঠছেন না, মানে মোটামুটি সবাইরই হচ্ছে মেট্রোতে ওঠার কথা, আবার নাও উঠে থাকতে পারেন, যাই হোক। তো মেট্রো রেলওয়েতে ওখানে কি হয়, ওখানের মধ্যে কিন্তু দুই রকমের টিকেটের ব্যবস্থা আছে। দুই রকমের টিকেটের ব্যবস্থা আছে বলতে, একটা হচ্ছে আপনি লাইনে দাঁড়ায় হচ্ছে যিনি থাকেন ওখানে ওনার কাছ থেকে টিকিট নিতে পারেন, অথবা আপনি ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিতে পারেন। তো ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিলে কি হবে, আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনি ওখানে আবার লেখা থাকে যে এত টাকার নোট নেওয়া যাবে, বেশি 1,000 টাকার মধ্যে নোট নেয় না নাকি কি চাই না, মানে এরকম থাকে যে এই নোটগুলো নেওয়া যায়। আবার তারা নোটও চেক করে, অনেক সময় দেখা যায় যে ভালো নোট হয় নাই, তখন ফেরত দিয়ে দিচ্ছে এরকম। সো যাই হোক, ধরেন আপনি একটা ভালো নোট দিচ্ছেন, তখন আপনি যত টাকা টিকিট কিনছেন, তারপরে আপনি 80 টাকা টিকিট কিনছেন, আপনাকে 100 টাকা থেকে 20 টাকা ফেরত দেবে। এই যে চেঞ্জটা চলে আসছে, চেঞ্জ আসছে, গেট চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে শো থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, যখন গেট চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে কি হয়েছে, আচ্ছা এমনও হইতে পারে চেঞ্জ নাও আসতে পারে। দেখেন, যখন চেঞ্জ আসছে তখন চেঞ্জটা দিচ্ছে, আর চেঞ্জ না আসলে দেখেন উপর থেকে আরেকটা ওয়ার্ক ফ্লো আসছে, কন্ট্রোল ফ্লো, সেটা এসে কি করছে, শো থ্যাংক ইউ। ডিসপ্লেতে কি আসবে, থ্যাংক ইউ। এই যে দেখেন, এই জিনিসটা এখানে বলে দিছে যে থ্যাংক ইউ আসতে হবে। এন্ড দ্য অ্যাক্টিভিটি, এন্ড দ্য অ্যাক্টিভিটি কি, এই যে এখানে এন্ড করে দিছে। এখানে কেন এন্ড করছে, কারণ দেখেন ডায়াগ্রামটার এই কমিউটার থেকে কিন্তু শুরু হয়েছে ডায়াগ্রামটা, এই যে এখানে, এই জন্য এন্ডটাও এখানে করে দিছে, এই পাশে, সরি, এ পাশে পাঠিয়ে দিয়ে। এই জিনিসটা কি সবাই বুঝে গেছে, ক্লিয়ার, যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিভাবে লিখে। ইয়েস ম্যাম। আচ্ছা, তাইলে আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই। এই কোয়েশ্চেনটা পড়েন তো, এটা করতে পারবেন নাকি বলেন তো। এটা কি পারা যাবে? সেম প্রসেসেই করা যাবে। সেম প্রসেসেই, হ্যাঁ আমি একটু তাও দেখাই। এটা আমি আসলে একটা ওয়েবসাইট আছে, ওই যে আমি পরে দেখেন এখানে আমি এই যে একটা দিয়ে দিছি ওয়েবসাইটের লিঙ্ক। তো এই ওয়েবসাইটটার মধ্যে আর কি মেইনলি পাইলাম, এরকম ওয়েবসাইট আসলে পাওয়া যায় না, যে অনেক ধরনের আছে, এই যে অনেকগুলাই আছে করা। তো আপনাদেরকে এটা আমি দিয়ে লিঙ্কটা তো দিয়ে দিছি, আমি ওয়ার্ড ফাইলটা যে দিয়ে দিব ক্লাসের পরে, এখান থেকে দেখতে পারবেন কোনটা কিভাবে। এক একটা এভাবে করছে, কোনোটা উপর থেকে নিচে করছে, এই যে কোনো কোনো বড় প্রবলেম আছে এগুলোও দেখবেন, কোনোটা আবার দেখেন কোনো অ্যাক্টর নাই, একটার মধ্যে করছে। আচ্ছা এটা না ঘোলা হয়ে আছে, আপনি হচ্ছে ওই যে এরকম ক্লিক করলে আর কি ওপেন হয়ে যাবে, পরে পরে আর কি বড় করে দেখতে পারবেন। ম্যাম, হুম, বলেন। যখন আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকাবো তখন কি মানে আমরা এই ভাগ ভাগ করে পার্টিশন করে লিখবো পরীক্ষার খাতায়? হ্যাঁ, আর এটাই যদি কোনো বলতেছি দেখেন। বলেন, আচ্ছা বলেন অ্যাক্টর না। যদি না থাকে তাইলে একটা পার্টিশনে লেখার তো দরকার নেই, আমি না, অ্যাক্টরের ঘরটা ফাঁকা দিয়ে হুম, সবসময় হ্যাঁ পার্টিশন হ্যাঁ, করে দিই। যদি না থাকে অ্যাক্টর তাইলে পার্টিশনের দরকার নেই। এই যে দেখেন এখানে আবার অ্যাক্টর ছাড়া করছে, কিভাবে করছে একটু দেখি জিনিসটা। ওই যে একটু আগে যে কোয়েশ্চেনটা দেখাইলাম, প্রসেস শপিং, সরি কি, শপিং অর্ডারের মধ্যে কি করছে, প্রসেস শপিং অর্ডার, রিকোয়েস্ট আসছে একটা অর্ডারে। আচ্ছা রিকোয়েস্টটা না বাইরে থেকে দেখাইছে, এখানে যেটা করছে আরেকটা অ্যাক্টর হিসেবে দেখাইতে পারতো, বাট এখানে যেটা দেখাইছে প্রসেস শপিং অর্ডার বলছে। তো প্রসেসিং এর কাজটা এখানে হচ্ছে দেখাবে। প্রসেসিং এর কাজের ক্ষেত্রে এখানে আর অ্যাক্টরকে আনে নাই, বাইরে থেকে দেখাইছে যে অ্যাক্টরের থেকে ধরেন একটা রিকোয়েস্ট আসছে, বাকিটা প্রসেসিং হবে ভিতরে। তো প্রসেসিং এর ভিতরে কি করছে, রিসিভ, এই যে অর্ডারটা আসছে রিসিভড হয়েছে, আর স্টার্টটা এখান থেকে দেখাইছে। আচ্ছা ঠিক আছে, স্টার্ট হইলো, রিসিভ হওয়ার পরে হচ্ছে অর্ডার অ্যাকসেপ্টেড হইতে পারে, অর্ডার আবার রিজেক্টেড হইতে পারে। অনেক সময় কিন্তু অর্ডার রিজেক্টেড হয়ে যায়, অনেক সময় দেখবেন কোনো জায়গায় যদি হচ্ছে স্টকে নাই দেখায় কোনো কিছু অর্ডার দেওয়ার ক্ষেত্রে। আবার অনেক সময় ধরেন আপনারা খাবার কিছু একটা অর্ডার দিচ্ছেন, দেখা গেছে হচ্ছে অর্ডারটা দেওয়ার কিছুক্ষণ পরে যে রেস্টুরেন্টে দিচ্ছেন সেখান থেকে হচ্ছে ইয়ে বলে যে রিজেক্টেড, কারণ ধরেন রাত 10টার বেশি বেজে গেছে অথবা এরকম হয়ে গেছে, পারবেন অর্ডার নিতে। সো নানান কারণে আসলে অর্ডার রিজেক্টেড হয়ে যাইতে পারে। তো ধরেন এখানে রিজেক্টেড হইলে ওই যে ওখানে লাস্টে পাঠিয়ে দিচ্ছে এটাকে ফার্স্টেই। আর যদি রিজেক্টেড না হয় অ্যাকসেপ্টেড হয়েছে, ফিল অর্ডার, অর্ডারটাকে ফিল করলো, আচ্ছা নিল, নেওয়ার পরে অর্ডারটার ভিতরে কি, আচ্ছা দুই ধরনের হইতে পারে।
ধরেন আপনি হচ্ছে সেন্ড ইনভয়েস মানে কি আপনি যে অর্ডারটা নিছেন অর্ডারটার রিসিপ্ট পাঠাবে, ঠিক আছে, রিসিপ্টটা আর কি ডকুমেন্টটা। তো এই যে দেখেন ইনভয়েসটা এই যে পাঠিয়ে দিচ্ছে, ডকুমেন্টটা পাঠিয়ে দিয়ে একসেপ্ট পেমেন্ট, এরপরে পেমেন্টের জিনিসটা করে দিচ্ছে, পেমেন্ট নিয়ে আসে, এটাও একদম ইজি করেই দেখানো, এখানে আর কোনো অ্যাক্টর যেহেতু আনে নাই। আরেকটা হতে পারে শিপ অর্ডার, অর্ডারটা আনা হচ্ছে, শিপমেন্ট হচ্ছে, ধরেন হচ্ছে অর্ডারটা, আচ্ছা শিপ অর্ডার, আচ্ছা আপনারা বলেন তো এখানে শিপ অর্ডার বলতে কি বুঝাইছে, যে এই অর্ডারটা শিপ করে দেশের বাইরে পাঠানো হচ্ছে নাকি বাইরে থেকে কিছু আনা হচ্ছে, কি মনে হয়? আচ্ছা না সরি, শিপড, হ্যাঁ, অর্ডারটাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো অর্ডারটা আচ্ছা একটা জিনিস আপনাদের মনে আছে, ফর্ক যে বুঝাইছিলাম, ফর্ক, এই যে একটু আগে যে ইয়েস দেখালাম ম্যাম। ফর্ক, ফর্কে কি ফিল বলছিলাম, অর্ডারের ওই যে হ্যাঁ দুইটা একসাথে হবে, তাহলে দেখেন ফিল অর্ডারের ভিতর দুইটা কাজ একসাথে হইতেছে সিমুলটেনিয়াসলি, ঠিক আছে। তো এখানে দেখেন যেটা হইতেছে, সেন্ড ইনভয়েস মানে হচ্ছে যে অর্ডারটা আসছে, ফিল অর্ডারটার সাথে সাথে অর্ডারের যে রিসিপ্টটা, ওই রিসিপ্টটা অথবা ডকুমেন্টটা পাঠিয়ে দেওয়া হচ্ছে একসাথে। আবার শিপ অর্ডারও হয়ে যাচ্ছে, শিপ অর্ডার হয়ে যাচ্ছে মানে অর্ডারটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা এখন চলে যাচ্ছে, শিপমেন্টে গেছে, যাচ্ছে। তারপরে ফর্কটা দেখেন এখানে শেষ করে দিচ্ছে, এই যে ফর্কটা এখানে শেষ করার পর এই যে এই জায়গাটা মার্জ এসে এখান থেকে অর্ডার রিসিভড হওয়ার পর এখানে মার্জ, আর রিজেক্টেড হয়ে যাওয়ার পর মার্জ, তারপর কি ক্লোজ অর্ডার, শেষ। বুঝে গেছে? তো আপনাদের এক্সামে হচ্ছে এরকম টাইপেরই আসবে, অনেক বড় কমপ্লেক্স টাইপের আসবে না, আসলেও হচ্ছে পারবেনই আশা করি, কারণ দেখেন আপনাদের মিড টার্মে যে কোয়েশ্চেনটা আসছিল, কোয়েশ্চেনটা অনেক বড় ছিল, লেন্থি, বুঝতে একটু টাইম লাগছিল, বাট ডায়াগ্রামটা কিন্তু বেশি বড় হয় নাই, হ্যাঁ। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ক্ষেত্রেও সেম, অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ভাবলে ইজি, ভাবলে আবার হচ্ছে ইয়ের মতো অনেকটা, ইউজ কেস ডায়াগ্রামের মতো। কেন ইউজ কেস ডায়াগ্রামের মতো? ইউজ কেস ডায়াগ্রামে আমরা ওয়ার্ক ফ্লোটা দেখাইতাম, যে প্রথমে রেজিস্ট্রেশন করতেছে, রেজিস্ট্রেশনের পর এটা ওইটা হইতেছে, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে ওয়ার্ক ফ্লোটা কোনটার পরে কোন কাজটা হইতেছে সেটা দেখায়। আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখছিলাম, ওয়েট, আচ্ছা হ্যাঁ, তো ওই তো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি হচ্ছে জাস্ট ওয়ার্কটা দেখাচ্ছি, যে এটার পরে এই স্টেপ বাই স্টেপ কোন কাজটা হচ্ছে, জাস্ট আমি সিনারিওটা বুঝে, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি কারো কোনো ম্যাম। question আছে? আচ্ছা, আর আমি হচ্ছে এই যে এটা এখনই দিয়ে দিতেছি, আর যেটা বললাম এই যে এটার নিচে দেখবেন, এই যে এই লিঙ্কটাতে গিয়ে দেখবেন, এই লিঙ্কটাই হচ্ছে ওই যে এটা দেওয়া, এটার মধ্যে সব দেওয়া আছে, ঠিক আছে। আর যেহেতু এখনো ফাইনাল করে সিলেবাসটা বুঝতে পারি নাই, সো আমি যেমন আমার বাকি কোর্সগুলোতে না বলে দিছি যে আমি কোন দিন কি পড়াবো, কোন টপিক অনুযায়ী আগাবো, কোন দিন কুইজ কুইজ সবকিছু। এই কোর্সটাতে এই কোর্সটাতে এটা করতে পারলে খুবই ভালো হইতো। যেমন আমি হচ্ছে এখানে দিয়ে দিছি আর কি, যে কোন দিন কোনটা নিব, কোন দিন কুইজ নিব, কি কি প্রেজেন্টেশন কোন দিন, আপনাদের এটা বলতে পারলে ভালো হইতো, বাট এখনো আসলে শিওরলি কিছু জানা নাই, এজন্য বলতে পারতেছি না। সো দেখি নেক্সট ক্লাসে কি পড়াবো, নেক্সট ক্লাস তো হচ্ছে বৃহস্পতিবার না, এটা কুইজও নিতে হবে, প্রেজেন্টেশন, ম্যাম এর মধ্যে তো প্রেজেন্টেশন, একটা হুম বলেন। ম্যাম এর মধ্যে একটা অনলাইন কুইজ নিলে ভালো হতো ম্যাম। এখন জিনিসটা তো আজকেই পড়াইলাম, দেখি কি করা যায় এখন। প্রেজেন্টেশনটা যদি টাইম না পাই, পরে প্রেজেন্টেশনটা নাইলে আপনাদেরকে বলবো রেকর্ড করে টোরে পাঠিয়ে দিতে। ও না, প্রেজেন্টেশন তো নাই, বারবার ভুলে যাইতেছি, সরি। এই কোর্সে তো প্রেজেন্টেশন ওই যে আপনারা যেটা প্রজেক্ট বানাবেন সেটাই জাস্ট আমাকে স্ক্রিন শেয়ার করে রেকর্ড করে দিলেই হবে, ওটাতেই তো মার্কিং। আচ্ছা এখন হচ্ছে আরেকটা কি জানি বলতাম, আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার ক্লাস, এখন দেখা যাক কি হয়। আর অ্যাটেন্ডেন্সটা নেই, হ্যাঁ।